প্রেমের নীল কাব্য পর্ব সংখ্যা ৫৩। আপনারা শুনছেন গল্প বাই জান্নাত। সমগ্র বাংলাদেশ যেন এক আগ্নেয়গিরির উত্তাপ জ্বলনসমূখে দাঁড়িয়ে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। চৌহাট্টি জেলার প্রতিটি ধুলোকণা থরথর করে কাঁপছে এক উন্মাদ প্রেমিকের আর্তনাদে। সেই আর্তনাদের প্রতিটি শব্দ প্রতিধ্বনিত হয়ে আছড়ে পড়ছে রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে। আকাশের বুক চিরে গর্জে ওঠে একের পর এক সামরিক হেলিকপ্টার, তাদের প্রখর টর্চ সার্চলাইটের আলোয়। রাত্রির অন্ধকারও যেন ফলাফল খুঁড়ে বের করতে চাইছে কালনাগিনীর গর্ত থেকেও, যেখানে লুকিয়ে রাখা হয়েছে তার প্রাণপ্রিয় অর্কিডকে। রানের বিমানের চাকা থামবার জন্যে প্রতিটা প্রহর আজ সজাগ, প্রতিটা সীমান্ত রাজ্যে রুড়ো। যে প্রকল বিষাদে বেজে উঠেছে বাংলাদেশের প্রাণোচ্ছল আকাশে বাতাসে, যেন শান্ত বিকালের মেঘদল কিছু কিছু আগেও রাঙা হলেও অলস খেলা করছিল, তা যেন মুহূর্তে কালবৈশাখী ঝড়ে রূপ নিয়েছে মুহূর্তেই। মানুষ দেখছে এক অন্য নীলকে, যার কাছে আজ তুচ্ছ দেশ, তুচ্ছ রাজনীতি, তুচ্ছ এই কোটি কোটি টাকার সাম্রাজ্য, যার জগতের ধ্রুবতারা আজ কক্ষচ্যুত। আজ সেই তারাকে ফিরিয়ে আনতেই সে আজ বিশ্বগাচর খরাচর করতেও দ্বিধাবোধ করছে না। আয়াজ থেকে শুরু করে বড় বড় রথী মহারথীও আজ নীলের সামনে দাঁড়াতে সাহস পাচ্ছে না। প্রতিটি দপ্তরে, প্রতিটি থানায় আজ যেন কেবল একটি দিক নির্দেশনা প্রতিধ্বনিত হচ্ছে, খুঁজে বের করো আমার নূরকে, নইলে এদেশের মানচিত্র থেকে শান্তি শব্দটা মুছে ফেলবো আমি চিরতরে। নীলের ব্যক্তিগত কার্যালয় এখন দেশের তবর তবর গোয়েন্দা কর্মকর্তারা কুঁকড়ে বসে আছে। নীল টেবিলের ওপরে সজোরে মুষ্টিবদ্ধ করে গর্জে উঠল, সিসিটিভি ফুটেজে এই রক্তমাখা গলিটা ছাড়া আর কিছু নেই কেন? একটা আস্ত মানুষকে কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেল। আমি আগামী ১ ঘন্টার মধ্যে এর ভ্যান্টের অবস্থান জানতে চাই, না হলে এই শহরের প্রতিটা ইঞ্চিতে আমি আগুন ধরিয়ে দিব। একজন সিনিয়র ডিটেকটিভ অভিজ্ঞ কণ্ঠে বললেন, মিস্টার ওয়াজ, আপনি শান্ত হন। আমাদের শর্তের অতীত কিছু করা বাকি রাখিনি। দেশের ৬৪ জেলায় এক মুহূর্তের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ডিপিডিটি থেকে শুরু করে সাইবার ক্রাইম ইউনিট, সবাই পঙ্কপলের মতোই যেন খুঁজে বেড়াচ্ছে হন্য হয়ে, কিন্তু অপরাধীর রুটিন মাফিক তাদের ডিজিটাল পেন্ট ফুট মুছে দিচ্ছে মুহূর্তেই। নীল আর সহ্য করতে পারল না। সম্মুখে রাখা দামি কাচের গ্লাসটা সজোরে আছাড় মারল সে, ঝনঝন টুকরো করে ভেঙে গেল তা। ফাক ইউর শেড সিস্টেম, মিস্টার আফনান, ইউর ড্যাম সিস্টেম ইজ ফেল্ড। যখন আমার অর্কিডকে ওই অন্ধকার গলিতে একা পেয়ে ওরা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল, তখন কোথায় ছিল আপনাদের এই প্রোটোকল? কোথায় ছিল আপনাদের এই তথাকথিত লজিক? ঘরের ভেতরে তাপমাত্রা যেন নিমিষে কয়েক ডিগ্রি বেড়ে গেছে। সিস্টেম দিয়ে সাধারণত চোর ধরা যায়, ওয়াজ খান নীলের কলিজায় হাত দেওয়া অপরাধীকে নয়। নূর আমার সিস্টেমের অংশ নয়, ও আমার প্রাণ। আমার প্রাণের জন্য কোনো নিয়ম খাটে না। আমি আপনাদের ১ ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে ১৫ মিনিট পার হয়ে গেছে। মনে রাখবেন, পরবর্তী ৪৫ মিনিটের মধ্যে যদি ওই ভ্যানটার শেষ লোকেশন আমার টেবিলে না আসে, তবে আমি নিজেই সকল সিস্টেম শেষ করে দিব, সিস্টেমের কবর দিয়ে দিব আমি। নীলের কথা শেষ হতে না হতেই কোণার টেবিল থেকে এক গোয়েন্দা কর্মকর্তা আরজিৎ চৌধুরী কিছু একটা দম্ভ এবং বিরক্তি হয়ে উঠে দাঁড়ালেন। তিনি চশমা ঠিক করে দাম্ভিক কদমেই গলায় বললেন, মিস্টার ওয়াজ, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ স্তরের কর্মকর্তা। আপনার সহধর্মিনী নিখোঁজ হওয়ার দুঃখজনক, কিন্তু তার জন্য আপনি পুরো দেশকে অচল করে দিবেন নাকি? আপনি আইন হাতে তুলে নিতে যাচ্ছেন, যা আপনার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য সুইটেবল হবে না। আমার মনে হয় আপনি একটু বেশি বেশি করছেন। বেশি বেশি শব্দটা শোনা মাত্র নীল যেন স্থির হয়ে গেল। ঘরের নিস্তব্ধতা যেন কয়েকগুণ বেড়ে গেল। নীল ধীরে মাথা ঘুরে তাকায় চৌধুরীর দিকে। তার মুখে এক কোণার পৈশাচিক হাসি খেলে গেল, যা উপস্থিত সবার মেরুদণ্ডে হিমশীতল স্রোত বইয়ে দিল। নীল ধীরে চৌধুরীর সামনে এগিয়ে আসে, তার শান্ত ভঙ্গিতে ঝড়ের এক নিস্তব্ধতায় যেন বহল। বেশি বেশি করছেন কোথায় চৌধুরী সাহেব? প্রেমিক হাহাকার যদি প্রলয় না আনে, তবে সেই প্রেম যেন কেবল কাগজের পাতায় সীমাবদ্ধ থাকে। কেরিয়ারের কথা বলছেন আমাকে? নূরকে ছাড়া এই ওয়াজ খান নীল কেবল একটা রক্তমাংসের কলঙ্ক, আর কিছু না। সো কেরিয়ারের ভয় দেখাচ্ছেন আমায়? জাস্ট শ্যাট আপ। নীল এবার ড্রয়ার থেকে নিচে রিভলভারটা বের করে নেয়, সজোরে টেবিলের ওপর আছাড় মারল তা।
তার গাল শিরাগুলো যেন টনটন করছে। উন্মাদ হয়ে গেছে মুহূর্তে চিৎকার করে গর্জে উঠল সে। এই যে বাইরে হেলিকপ্টার গর্জন শুনছেন না, এই যে রাজপথে আগুনের লেলিহান শিখা দেখছেন না, এগুলো তো শুধুমাত্র শুরু। আমার অর্কিডের চোখে যদি এক ফোঁটা জল পড়ে, তবে আমি কথা দিচ্ছি আই ড্যাম সিস্টেম সব ইট অস্ত রাখবো না আমি। নীলের সেই ভয়ঙ্কর অগ্নিমূর্তি দেখে গোয়েন্দার কপালের ঘাম ছুটে গেল। তাদের কেরিয়ারে এমন মানুষ তারা আগে দেখেনি। পুরো ঘর যেন পিনপত নীরবতার সাক্ষী। কেবল নীলের ভারী নিঃশ্বাস দেওয়ালের বাড়ি খাচ্ছে মুহূর্তেই। ওহাজ নীল আর তাকালো না জানালার দিকে, ফিরে গেল বাইরের আকাশে। বুক চিরা নির্দেশনা পাঠানো হেলিকপ্টার শব্দ শোনা যাচ্ছে সেই দিকটায়, যেদিকে তাকিয়ে আছে নীল অদ্ভুত ভয়াল কণ্ঠে। আর মাত্র 40 মিনিট। নূরকে ছাড়া যদি এই সূর্যটা কাল সকালে ওঠে, তবে এই সূর্যোদয় দেখার জন্য আপনারা কেউ জীবিত থাকবেন না। গেট আউট অফ মাই সাইট অ্যান্ড ডু ইউর জব। গোয়েন্দার আর এক সেকেন্ড অপেক্ষা করলেন না, প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। নীল একা দাঁড়িয়ে রইল সেই বিশাল কক্ষের মাঝখানে। হঠাৎ করে নীলের দৃষ্টি স্থির হয়ে গেল স্বচ্ছ কাচের ওপর। বাইরে অন্ধকার আর ঘরের ভেতরে আলোর খেলায় থাই গ্লাসে ফুটে উঠেছে এক স্পষ্ট প্রতিবিম্ব, অবিকল তিহুর ন্যায়। নীল দুপা পিছিয়ে এলো, তার ঝাপসা চোখে অশ্রুর কোনায় টলমল করছে। অস্ফুটভাবে আর্তনাদ করলো, নূর মাই অর্কিড। সে উন্মাদের মতো কাছে দ্বারের কাছে গিয়ে হাত বাড়ালো, কিন্তু স্পর্শ করলো কেবল এক শীতল প্রাণহীন কাজ। তার ভ্রম মুহূর্ত ভাঙলো যেন। ওটা তার নূর নয়, ওটা ছিল কেবল তার শূন্য প্রতিবিম্ব। বুকের হাহাকার যেন আর সহ্য করতে পারল না নীল। মজবুত কাচের দেওয়ালে মাকড়সার জালের মধ্যে ফেটিয়ে দিল এক খুশিতে। ঝনঝন করে টুকরো হয়ে গেল তা, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। হাতের শিরা দিয়ে যে টপটপ রক্ত পড়ছে। বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী আর আয়াজ শব্দ শুনে ঝড়ের গতিতে কামরায় প্রবেশ করে, তবে ভেতরে তাদের রক্ত হিম হয়ে যায় মুহূর্তেই। রক্তাক্ত হাতে নীল দাঁড়িয়ে আছে কাচের ভাঙা স্তূপের সামনে, তার চোখের কোণে জমে থাকা ফোঁটা ফোঁটা অশ্রু যেন বুক নাড়িয়ে দিচ্ছে আয়াজের। আর্তনাদ করে ওঠে সে, স্যার আপনার হাত, ডক্টর ডাকছি আমি। কেউ আসবে না। নীলের কণ্ঠে বজ্রঘাত। আয়াজ থামিয়ে দিল। নীল তার রক্তাক্ত হাতের দিকে একবার তাকিয়ে বিষগ্ন হাসল, তারপর সে ভেজা চোখের সামনে তাকিয়ে একবার সে টলমলিয়ে দরজার দিকে এগোলো। কারণ নিষেধ না শুনেই লিফট দিয়ে এগিয়ে গেল। খুলনা সহ সমগ্র বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে গতকাল রাত থেকে। একটা মাছিও গলতে পারবে না, ব্যবস্থা নেই তেমন। হক ম্যানশনের অন্দরঘর প্রবেশ করতে মুহূর্তে বিষাদ বেদনায় পরিণত হয়েছে প্রত্যেকটা মানুষের চোখে মুখে হাহাকার। যে বাড়িতে বিয়ের আনন্দে মুখরিত ছিল তা এখন বিষাদ আচ্ছন্ন। মির্জা সুজানা, মির্জা সাইমা, রমিনারা খান সহ হক ম্যানশনের প্রত্যেকটা রমণী বসে আছে আফরোজ আলমের শিওরে। নাতনি হারাবার শোকে বিছানা সজ্জ হয়েছেন তিনি। মাহা উপস্থিত সেখানে। অসুস্থতা বরং বারবার জ্ঞান হারাচ্ছে সেও। বাড়ির পুরুষগুলো যত্রতত্র হন্য হয়ে খুঁজছে তিহুকে। মনির মনটা কিঞ্চিৎ বিষণ্ণ। তিহু তার চিরসত্যি কথাটা এখনো মনে মনে বিশ্বাস করে সে, তবে হোক সে তার শত্রু কিংবা ঘাতক, মানুষ তো পরপরই তার প্রিয় মানুষ ছিল তিহু, প্রিয়জনের মানুষ ছিল তিহু। তাই আর যাই হোক সে কখনো তিহুর ক্ষতি চাইবে না। ঢাকা চট্টগ্রাম রাজপথে নীলের পেরোসো গাড়ি বাতাসের বেগে চলছে ধেয়ে। রক্তাক্ত হাত আর অশ্রু মিশ্রিত দৃষ্টি এসেছে সম্মুখে। অজানা গন্তব্যের উদ্দেশ্যে ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছে। এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে রুমাল দিয়ে মোড়ানো থাকলেও রক্তে ভেজা তা সবশেপে হয়ে গেছে তা। এক গোপন গোয়েন্দা কর্মকর্তার ফোন। ওপাশ থেকে হন্তদন্ত হয়ে কেউ একজন বলল, স্যার হদিশ পাওয়া গেছে। ওই ভ্যানটা সিসিটিভি ফাঁকি দিয়ে সরাসরি কুর্মিটোলার একটা পুরানো হ্যাঙ্গারের দিকে ঢুকেছিল। ওটা একটা প্রাইভেট জেট, আগে থেকেই হায়ার করে রেখেছিল স্যার। আমাদের রাডার সিগন্যাল দিচ্ছে বিমান আকাশসীমা পেরিয়ে গেছে এবং এর সর্বোচ্চ গন্তব্য দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা। শব্দটা নীলের মগজে ঢুকতে হাতুড়ির মতো আছর পড়ল। সে সজোরে ব্রেক চাপলো মুহূর্তেই। রাজপথের বুক চিরে এক বীভৎস শব্দ থেমে গেল। নীল স্টিয়ারিং এর রক্তাক্ত হাত রেখেই সজোরে আছার দিয়ে চিৎকার করে উঠল, ফক! এক হাত দূর থেকে ওরা আমার নূরকে বর্ডার পার করে ফেললো। তোরা আঙুল চুষছিলি, ড্যামিট! সে এক মুহূর্ত নষ্ট করলো না। মুহূর্তে তাকিয়ে রইল হেলদোলহীন। নাহিয়ান, হোয়াট দ্য হেল আর ইউ? আমার নূরকে ওরা কিডন্যাপ করে ইউএস নিয়ে গেছে শোন। আই ডোন্ট নিড আ ড্যাম অ্যাবাউট ইউর ইন্টারপোল প্রোটোকল আর সিআইডি রুলস। আই ওয়ান্ট মাই নূর ব্যাক এনিহাউ।
এতদিন পর প্রিয় বন্ধুর কল পেয়ে প্রথমেই এমন কথায় অবাক হওয়ার পরিবর্তন হতে ভেসে আসলো আমেরিকার সিআইডি চিফ নাহিয়ান চৌধুরীর গম্ভীর অথচ দ্রুত কণ্ঠস্বর। কাম ডাউন নীল, আই জাস্ট গেট আ সিগনাল। তোর পাগলামিতে অলরেডি এখানে রেড অ্যালার্ট বেঁচে গেছে। বাট হু দ্য ফাক হ্যাজ দ্যাট ডু ইন টাচ ইউর কল? নীল দাঁতে দাঁত পিষে হিসিসে বলল, সেটা এখানে এসে ওই জানোয়ারগুলোর কলিজা চিবিয়ে বের করলে তোকে বলবো। জাস্ট মেক শিওর ওরা যেন এয়ারপোর্ট থেকে বের হতে না পারে। আমি আমার প্রাইভেট জেটে আসছি। যদি আমার অর্কিডের একটা চুলো কেউ ছয়, তবে আমেরিকার মাটিতে আমি এমন তাণ্ডব করবো যা তোর সিআইডি বাপদাদারও দেখেনি কখনো। গট ইট? নাহিয়ান ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি তুই কতটা ডেসপারেট। জেট রেডি কর। যে এফকে এয়ারপোর্টে আমার টিম থাকবে। কাম ফার্স্ট ব্রো। নীল ফোনটা ছুঁড়ে ফেলে দিল পাশের সিটে। তার চোখে এখন কেবল তার অর্কিডকে ফিরে পাওয়ার উন্মাদনা আর খুনে নেশা। আয়াজ কল দিয়ে ছোট করে অর্ডার দিল। আয়াজ, হ্যাঙ্গারে আমার পার্সোনাল জেট রেডি কর। উইদিন 10 মিনিট। গাড়িটা এক ঝটকায় ঘুরিয়ে নিয়ে এসে বিমানবন্দরের দিকে রওনা হলো। পেছন থেকে তখন পুরো শহর জ্বলছে, তবে নীলের হৃদয়ে অন্য অন্তর্দহন। দুদিন গভীর নিদ্রাচ্ছন্ন অবচেতন শেষে অবশেষে তিহুর জ্ঞান ফিরল। দেহটা অতি কষ্টে সামান্য সঞ্চয় করতে পিটপিট করে চোখ মেলে চাইল, কিন্তু একে চোখের পাতা দুটো কেমন পাথরের মতো ভারী হয়ে আছে। তার ক্লোরোপ্রমেসের তীব্র ঝাঁচানো গন্ধ ঠিকই নেই, কিন্তু এক অদ্ভুত নেশার ঘরে সে যেন সমস্ত শরীর অসর হয়ে আছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কোনো এক নিগুড় রাসায়নিক প্রয়োগে তার দীর্ঘ সময় ঘুমের অতলে ডুবিয়ে রাখা হয়েছিল, যার রেস্ট এখনও তার শরীর থেকে কাটেনি। আশেপাশের পৃথিবী বড্ড অচেনা তিহুর কাছে। বিশাল কক্ষে কিং সাইজের বিছানায় শুয়ে আছে সে। বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতে এক চমৎকার উত্থল হলো তার ভেতর। সামনে একটা লাউঞ্জে চেয়ারে হেলান দিয়ে বসে আছে আরহাম। তার সে গভীর ঘোরালো দৃষ্টি স্থির হয়ে আছে তিহুর মুখোপয়ে। মুহূর্তের মধ্যে তিহু দুশ্চিন্তায় রূপান্তরিত হলো এক আগ্নেয় স্ফুলিঙ্গ। ভয়কে জয় করে সে ধরফর করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার শান্ত স্বভাব হঠাৎ করে কালবৈশাখীর রূপ নিতে হঠাৎ করে। আরহামের ঠিক কি হলো জানি না। আমি তো কোথায়? কোন সাহসে তুই আমাকে এখানে নিয়ে এসেছিস? তিহুর ডাগর ডাগর চক্ষুদয় মায়ার লেশমাত্র নেই। সে জ্বলন্ত অহংকার। সে বেড সাইড টেবিলের ওপর থেকে কাচের ফুলদানি তুলে এক নিমেষে আছড়ে মারিয়ে চুরমার করে মেঝেতে। কিন্তু তার এমন কাণ্ডে আরহাম হেলদোল দেখালো না যেন। আচ্ছা, একটা কথা বলি। এই পর্বে হচ্ছে লেখিকা ছেলেটার নাম আরহাম লিখেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা আগে যখন পড়েছি তখন মনে হয় আব্রাহাম পড়েছিলাম। তো যাই হোক, এখন যেহেতু আরহাম আছে আমরা আরহামই পড়ি। সে ধীর সুস্থে লাউঞ্জের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তিহু ঠিক সামনে এসে দাঁড়িয়ে সে পকেটে হাত রেখে খুব শান্ত গলায় বলল, রিল্যাক্স তোতা, জাস্ট রিল্যাক্স। তোর শরীর এখনো পুরোপুরি রিকভার করেনি। ইউ আর সো সিক বেবি। তিহুর চোখ তখনই আগুনে স্ফুলিঙ্গিত হলো। সে পিছনে যেতে চাইলেই আরহাম এক পা এগিয়ে দিয়ে নিচু কণ্ঠস্বরে বলে, অনেক হিসিয়ে, এই যে এত চিৎকার করছো তাতে কোনো লাভ নেই সুইটহার্ট। দিস ইজ মাই টেরিটরি। আর এখানে তোমার এই সস্তা ড্রামা দেখার জন্য আমি বাদে আর কেউ নেই। হঠাৎ করেই আরহামের শান্ত স্বভাব কঠোর হয়ে উঠল। শ্যাট আপ, জাস্ট লিসেন টু মি, ডোন্ট ট্রাই প্লে স্মার্ট উইথ মি। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি ভেবেছ ওই নীলখানের ছায়ায় গেলেই তুমি বেঁচে যাবে? হাউ স্টুপিড অফ ইউ। তিহু যন্ত্রণায় কোকিয়ে উঠল যেন। তার দৃষ্টি নুয়ে পড়ল। আরহাম তার মুখের খুব কাছাকাছি এসেই একটা শীতল হাসি দিয়ে বলল, তুমি আমার সম্পত্তি তিহু। আমার জিনিসের প্রতি আমার কিভাবে নিজের করে নিতে হবে সেই জ্ঞান যথেষ্ট পরিমাণ আছে। সো স্টপ দিস ননসেন্স। পরক্ষণে নরম স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি তোতা। আই জাস্ট লাভ ইউ। কেন বোঝো না ইউ স্টুপিড লেডি? আরহামের মুখে সম্পত্তি শব্দটা যেন তিহুর শরীরের শিরায় শিরায় বিদ্যুৎ খেলিয়ে দিচ্ছে। সম্পত্তি? তোর সম্পত্তি আমি? কোনোদিন আয়নায় মুখ দেখেছিস? কোন মুখ দিয়ে কথাটুকু বলছিস আরহাম? তোর মতো একটা নিচু জঘন্য মেরুদণ্ডহীন জানোয়ারের ছায়া আমার মারাতেও ঘেন্না হয়। আরহাম কিছু বলতে যাচ্ছিল, তিহু তাকে থামিয়ে দিয়ে ঝড়ের বেগে গর্জে ওঠে, শাট ইউর ফাকিং মাউথ, কিপ আউট।
তিহুর এমন রণমতি দেখে আরহাম মুহূর্তেই যেন থমকে গেছে। সে ভাবতেও পারেনি এই নিস্তেজ মেয়েটি এত দ্রুত বিধ্বংস হয়ে উঠবে। তুই কি ভেবেছিস এখানে আমাকে বন্দি করে রাখবি? এতে তুই জিতে যাবি? তাহলে জেনে রাখ, ইউ আর আ লুজার আরহাম, আ প্যাথেটিক স্পাইলেন্স লুজার। নীল খানের নখেরও যোগ্য নস তুই, আর তুই আমাকে এখানে বন্দি রাখবি? জাস্ট সিট দ্যাট ইজ নিউজ মিডিয়া এতক্ষণে বাংলাদেশে তাণ্ডবলীলা শুরু করে দিয়েছে আমার নীল। রাগে তিহুর শরীর পুরোপুরি কাঁপছে। সে আবারও বিছানার পাশে ছোট ল্যাম্পশিটকে তুলে আরহামের পায়ের কাছে সজোরে আছড়ে মারল। তোর ওই টেরিটরি আজ আছে কাল নেই, কিন্তু তোর কপালে যে দুর্ভাগ্য আছে আমার নীল লিখে দিবে তা, সেটা মুছবার সাধ্য তুই কোনোদিন পাবি না। তুই ওকে চিনিস না আরহাম। ইউ হ্যাভ জাস্ট ইনভাইট ইউর ইন ডিটেকশন। নিউ ইয়র্কের JFK এয়ারপোর্টে টার্মিনাল থেকে যখন নীল বের হয় তখন তার অবয়বের কোনো সুস্থ মানুষের মনে হয়নি। গত কয়েক ঘন্টায় নির্ঘাত আর চানির হৃদয়ের ভেতর চলতে থাকা লেলিহান শিখা তাকে যেন জীবিত আগ্নেয়গিরি বানিয়ে দিয়েছে। নাহিয়ান আগে থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে নীলকে দেখা মাত্র এগিয়ে এলো, কিন্তু নীলের চোখে দেখে বুকের ভেতরে ছেদ করে ওঠে তার। হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং নাহিয়ান? কি ফাকিং ডিউটি করছিস তুই এখানে? আমার গোটা দুনিয়া এখন, তুই এখানে আমাকে বলছিস ইউ আর টায়ার্ড? হোয়াট দ্য ফাক? আশেপাশে পেশেন্টের পরীক্ষা নিচ্ছিস? নাহিয়ান নীলকে শান্ত করতে দু হাতে তার বাহু চেপে ধরে। সে বেশ বুঝতে পারছে নীল এখন হিতাহিত জ্ঞান শূন্য। নীল, শান্ত হ। আমি সব ফোর্স লাগিয়েছি, সম্ভাব্য সবকটা হাইওয়েতে রেড চলছে, তুই চিন্তা করিস না। নীল ওর কথা শেষ করতে দিল না। ওর চোখে মনি দুটোর আগে যন্ত্রণায় টকটকে লাল হয়ে উঠেছে। ও নাহিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, আই ডোন্ট গিভ আ ড্যাম অ্যাবাউট ইউর ক্লোজার রেঞ্জ। তুই কি জানিস না তিহু আমার জন্য কি? ও আমার নিঃশ্বাসের স্টুপিড, আর তুই আমাকে বলছিস লোকেশন ট্রেস করতে পারছিস না? হাউ প্যাথেটিক্স। ইউ ওয়ান আ জব নাহিয়ান, জাস্ট আ ফাকিং ফাইল অফ দিস। নীল একটা লাথি মারলো পাশের গাড়িতে। ওর ভেতরের অবস্থা এখন হাহাকারটা। এবার ওর গলার স্বরে ঝরে পড়ল কিছু একটা ক্ষীণতার স্বর। আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, ভেতরটা চলে যাচ্ছে। তোরা বারবার আমাকে বলছিস শান্ত হতে। শাট আপ, জাস্ট দ্য ফাক আপ। যদি আগামী 1 ঘন্টার মধ্যে আমাকে কোনো লিড দিতে না পারিস তবে আই উইল দ্যাট ম্যাটার ইনটু মাই হ্যাভেন্ট। নীলে ফোনটা বের করে স্ক্রিনে তিহুর ছবি এতে এক পলক তাকায়। ওর রুক্ষ চেহারা মুহূর্তেই যেন অন্যরকম হলো, কিন্তু পরক্ষণে সেটা আবার পাথরের মতো শান্ত হয়ে গেল। নাহিয়ানের দিকে আঙুল উঁচিয়ে হিসিয়ে বলল, গেট মি আ লোকেশন নাও। আমি এখানে ট্যুরিস্ট হয়ে আসিনি, কুত্তাকে জিন্দা কবর দিতে এসেছি। আমি ওকে এভাবে বেঁচে থাকতেই কবর করব। মৃত্যুর কথা স্মরণ করলেও মানুষের কলিজা কেঁপে যাবে। মুভ। নিউ ইয়র্কের আকাশে হঠাৎ করে ভারী হয়ে ওঠে। সাধারণ নাগরিকের কাছে যা এক আকস্মিক নিরাপত্তার মহড়া বলেই মনে হবে, বাস্তবে তা ছিল না আদিম হিংস্র প্রতিশোধ পরায়ণার প্রস্তুতি। সড়কপথে তখন শত শত কালো SUV ট্রায়ার চলিত রাস্তা দখল করে নিয়েছে। নাহিয়ানের নিজস্ব বাহিনীর সদস্যরা মরে মরে চেকপোস্ট বসিয়েছে নিউ ইয়র্কের মূল শহর থেকে কয়েকশো মাইল দূরে। অ্যাপিওনো পর্বতমালার গহীন অরণ্যে ঘেরা আরহামের এই গোপন বাংলো বাংলাদেশের পাহাড়ের ভাঁজে ভাঁজে কুয়াশার ঘন পাইন গাছে বোনা এক অভেদ্য সিগন্যাল পৌঁছানো যেন প্রযুক্তির মাধ্যমে সাধ্য নয়। স্যাটেলাইটের ট্র্যাকিং এরিয়াতে আরহাম এখানে হাই ফ্রিকোয়েন্সি জ্যামার বসিয়ে রেখেছে, যাকে পুরো এলাকায় পৃথিবীর মানচিত্র থেকে বিচ্ছিন্ন থাকে। কিন্তু আরহাম জানতো না নীল খানের প্রতিশোধের আগুন কোনো কৃত্রিম জ্যামার দিয়ে আটকে রাখা সম্ভব না। নীলের নির্দেশনা কাজ করে আন্ডারগ্রাউন্ড হ্যাকাররা সিগন্যাল ট্রেকুলেশন পদ্ধতিতে ওই নির্দিষ্ট এলাকার বিদ্যুৎ গ্রিডে অস্বাভাবিক লোড শনাক্ত করে ফেলেছে। ধীরে ধীরে নীলের শিকারি চোখ আরহামের লুকানো গর্তটা হদিস পেয়ে যায়। বাংলোর ড্রয়িং রুমে রাখা বিশাল LED স্ক্রিনে তখন নিউ ইয়র্কের উত্তাল পাথার পরিস্থিতির খবর চলছে। আরহাম সোফায় বা সংবাদগুলো দেখছে, আর তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। নিউজ অ্যাঙ্কর চিৎকার করে বলছে, পুরো নিউ ইয়র্ক সিটি এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে। JFK এয়ারপোর্ট থেকে অ্যাপোলিয়ন স্ট্রেচার পর্যন্ত হাইওয়ে সিগন্যাল করা হয়েছে। বেশ, এ কেবল কোনো অপহরণ মামলা নয়, মনে হচ্ছে কোনো এক ব্যক্তিগত যুদ্ধের ময়দান আজ আমেরিকার রাজপথে।
পর্দার স্ক্রিনে শত শত কালো এসইউভি আর আকাশে চক্কর দেওয়া ব্ল্যাক অফ হেলিকপ্টার দেখে আরহামের হাতের গ্লাসটা কেঁপে উঠল। তার টেরিটরি বা নিজেদের এলাকায় বলে যে দম্ভ ছিল তা এখন তাসের ঘরের মতোই ধুয়ে পড়ছে। তিহু ধীর পেয়ে গিয়ে সে স্কিনে আঙ্গুল উঁচিয়ে শান্ত স্বরে বলল, কি হলো আরহাম? তোমার ওই তথাকথিত টেরিটরি তো দেখছি না এখন কাঁপছে। ওই যে দেখছে আকাশ কাঁপানো হেলিকপ্টারগুলো, ওগুলো কোনো সরকারি মহড়া নয়, ওটা আমার নীলখানের নিঃশ্বাসের শব্দ। আরাম দাঁতে দাঁত চেপে বলল, শর্ট অফ তিহু, ও এখানে পৌঁছতে পারবে না, ও পাহাড়ের গোলকধাঁধে হারিয়ে যাবে। তিহু এবার একটু শান্ত করে এগিয়ে এলো, চোখে চোখ রেখে হিসিয়ে বলল, ভুল করছিস, ভুল বলছিস। নীল হারাবার জন্য আসেনি, সে তোকে শেষ করতে এসেছে। তুই ভেবেছিস ওর চোখ দর্পণ থেকে আমাকে দূরে রাখবি? সেটা সম্ভব না। পর মুহূর্তে বাঁকা হাসল সে, যার মাধ্যমে লুকিয়ে রেখেছিল এক অত্যস্য আত্মবিশ্বাস। আরহামের শীষ দ্বারা বেয়ে যেন হিমশীতল স্রোত বয়ে গেল মুহূর্তেই। বাইরে তখন পাহাড়ে নিস্তবতা চিরে অদূর থেকে সাইরনের শব্দ শোনা যাচ্ছে। এদিকে নীল এক যন্ত্রপক্ষীয় উদর করে খুঁজে বের করবে সারা আমেরিকায়। নিষ্পলক চোখে উন্মাদনার সৃষ্টিতে খুঁজে বেড়াচ্ছে নিজের অর্কিডকে। মনের নিভৃত কোণে কোথাও বেঁচে উঠেছে, কোথায় পাবো বল, কোনখানে তুই, কোথায় তোর দেশ, আজ যাবো। আমি তোমায় ভালোবাসি জীবনেও চেয়ে বেশি, ট্রাস্ট মি তোতা, না পেলে আমি বাঁচব না তোমায়। আকাশের মেঘগুলো আজ যেন এক অশুভ সংকেত দিচ্ছে, কিন্তু তিহু বিরক্ত, গিনায় মুখ কুঁচকে রেখেছে। আরাম তখন বদ্ধ উন্মাদনে প্রলাপ বকছে, স্টপ অফ আরহাম, ডোন্ট টক আ ননসেন্স। আরহাম তীব্র উন্মাদনা নিয়ে ধেয়ে এলো তিহুর দিকে, তার চোখ দুটো রক্তবর্ণ, সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আছে। ইয়েস আই নো, আমি উন্মাদ, আমি বিকারগ্রস্ত, অসুস্থ। আমার প্রেম নামক অসুখে সে 18 বছর বয়সে আক্রান্ত হয়েছি, যা তিলে তিলে নিঃশ্বাস করে দিচ্ছে আমায়। তুমিহীন আমি নিয়ন্ত্রণহীন। তোতা, তুমি কেন বুঝতে পারছো না তা? তিহু চিৎকার করে বলল, স্টপ আরহাম, তুমি খুব ভালো করেই জানো আমি ম্যারিড, নীলখানের ওয়াইফ আমি, আর আমি আমার হাজব্যান্ডকে জীবনের থেকেও বেশি ভালোবাসি। আই লাভ আব্রাহাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তিহু, আই লাভ নীল, আরহাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তিহু চিৎকার করে কথাগুলি প্রতিধ্বনিত হলো সমগ্র কক্ষ জুড়ে, স্টপ, প্লিজ স্টপ তোতা, আই কান্ট, আমি সহ্য করতে পারছি না। তিহু এক মুহূর্তের জন্য মেনে নিল আরহামের এমন উন্মাদনা, তার রমণীর কাছে অন্য কোনো। আরহামের এমন কথাগুলো যেন বিষাক্তই লাগছিল। আজকের পর থেকে নীলখানের নাম তোমার নামের পাশে থেকে মুছে দিব চিরতরে, যেখানে আমার বিচরণ হবে শুধু আমারই। আর কিছুক্ষণ বাদেই তুমি হবে আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনীর শব্দটা কর্ণগোচর হতে ঘেনে গাড়ি করে উঠল যেন তিহুর। পরক্ষণে সর্বশক্তি দিয়ে পৈশাচিকভাবে তুলে আরহামের মাথায় আঘাত করতেই ঝনঝন করে শোপিসটা মেঝেতে ভেঙে পড়ে। তপ্ত রুদিধারায় শ্রাবণের বর্ষণের ন্যায় গড়িয়ে পড়তে লাগে লৌহ। আরহামের ললাট বেয়ে রক্ত লাল হতেই চপচপ করে শ্বেতসাদ স্বরটুকু। তবু আরহাম দমনে গেল না। পৈশাচিক এক বাঁকা হাসি উষ্ঠদয়ে প্রসারিত হচ্ছে তার। সবাই তো ভালোবাসায় বাঁচছে, আমি না হয় ঘৃণায় বাঁচি, তবুও তোমাকে আমার হতেই হবে। তিহু এবার ক্ষিপ্ত বাঘিনীর মতো গর্জে ওঠে, কুত্তার বাচ্চা, ভালো কথা কানে যাচ্ছে না তোর নাকি? হ্যাঁ, খারাপ কথা শুনতে চাস? আমার টুটটুট হবে, টুটটুটের বাচ্চা। আমার নীল আসার আগে তোকে টুটুটে পাঠাবো, টুটটুটে গিয়ে টুটটুট দিয়ে টুটটুট করিস। তিহুর কথায় তাণ্ডব বনে গেল আরহাম। পরক্ষণে পূর্ণদায়ী জঘন্যতায় ফিরে নির্লজ্জতার ন্যায় হিসিয়ে বলল, ইউ নো বি মাই সুইটার্ট, আজ তুমি আমার ডিয়ার হবে, রাইট নাও, আজ বিয়ে হবে আমাদের। সে তিহুর হাত ধরে টান মারল। তিহু দিগন্তিক হারিয়ে সপটে চর বসালো তার চলে। আরহাম চলে হাত রেখে পৈশাচিক হাসি হাসল। তিহু নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুটছে, নখ দিয়ে আশ্রয় দিচ্ছে, আব্রাহামকে খামচে দিচ্ছে, কিন্তু তবুও সে যেন ছাড়বার পাত্র নয়। আরহাম তাকে পাঁচকলা করে তুলে নিতে চাইলো। তিহু চিৎকার করে ওঠে, ছাড় আমায়।
টুটুর তোর সাহস কত? নীল তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। কিন্তু নীল আসবে না তোতা, ওর আসার পথ আমি বন্ধ করে দিয়েছি, কাছে অপেক্ষা করছে নিচে, তাড়াতাড়ি চলো। আরাম তাকে টেনে হিঁচড়ে ঘরের মাঝখানে একটা চেয়ারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মেঝেতে কর্পটে আঁকড়ে ধরে তার গলার রগগুলো যেন অপমানে আর রাগে ফুলে উঠেছে। আরাম যখন তাকে জোর করে স্থির করার চেষ্টা করে, ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে আত্মচিৎকার আর ভারী বুটের শব্দ। আরহাম ভুরু কুঁচকে দরজার দিকে তাকায়। তার চোখে মুহূর্তে যেন শঙ্কার কালো ছায়া, পরক্ষণে বিকট শব্দে দরজার ফ্রেম থেকে উপচে পড়ে। দরজার কবজা ভেঙে ছিটকে পড়ল মেঝের ওপর। সামনে উদীয়িত হলো দীর্ঘ এক মানব মূর্তি। নীলকে দেখা মাত্র দেহ শরীরে সমস্ত শক্তি যেন ফিরে এলো। সে ফুঁপিয়ে কেঁদে উঠল, মিস্টার পলিটিশিয়ান। নীল এক মুহূর্তে তিহুর অবস্থায় বিধ্বস্ত হলো। হু হু করে বুকের ভেতরটা উঠল। নূর! নীল যখন উন্মাদের নেই তিহুর দিকে এগিয়ে আসছে, ঠিক তখনই আরাম থমথম খেয়ে তিহুর হাত ছেড়ে ড্রয়ার থেকে পিস্তল বের করার চেষ্টা করলো, কিন্তু নীল তাকে সেই সুযোগ দিল না। চোখের পলকে চিতার মতো ঝাঁপিয়ে পড়লো আরহামের ওপর। তার শক্তিগুলোর পাঁচ নাক থেকে বিধ্বস্ত হলো। আরহামের প্রতিটা নিঃশ্বাস যেন আগ্নেয়গিরি লাভা। আরহাম মেঝেতে পড়ে থাকা অবস্থায় ড্রয়ারের দিকে হাত বাড়াতে চাইল, কিন্তু নীল তার বুট পরা পা দিয়ে আরহামের কবজিতে এমন জোরে চাপ দিল যে মর্মর শব্দটি গটিয়ে গেল তা। একটা সপাটে ঘুষি বসিয়ে দিল আরহামের পাঁজরে। রক্তাক্ত আরহাম নীলের বিপরীতে সামান্য আঘাতটুকু করার শক্তি পেল না। একটার পর একটা পাশবিক ঘুষি আরহামের নাক মুখ থেতলে দিতে লাগলো। কুত্তার বাচ্চা, আমার নূরের গায়ে হাত তোলার সাহস তুই কোথায় পাস? হ্যাঁ, যে হাতে তুই ওকে ছুঁয়েছি সেই হাত আমি তোর শরীর থেকে আলাদা করে দিব। নীল আরহামের ভাঙা হাতটা উল্টো করে মুচড়ে দিল। বাম হাতের যন্ত্রণায় কাতরাতে গুঙানো পশুর মতোই কাতরাচ্ছে সে। নীল থামল না। নীল থামানোর চেষ্টাও করলো না নিজেকে। আরহামের গলার শির দ্বারা ফুলে উঠেছে ব্যথায়, কিন্তু গোয়ানের শব্দটুকু হারিয়ে ফেলেছে। পুনরায় ক্ষুব্ধ বাঘে নেয় গর্জে ওঠে নীল। বলল, হারামি, তোর এই চোখ দিয়ে আমার নূরের দিকে তাকিয়েছিস না? এই চোখ আমি তুলে ফেলবো। বলেই পাশ থেকে ভাঙা কাচের টুকরো নিয়ে আরহামের চোখে গেঁথে দিল নীল। আরহামের বিভৎস গোঙানিতে ভয়ের হতো পরিবেশ, সাথে চারপাশটাও। সে আরহামের গলা টিপে ধরতে আরহামের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। মুখ দিয়ে ফেনার মতো রক্ত বের হচ্ছে, কিন্তু মুহূর্তেই নাহিয়ানের বাহিনী ঘরে ঢুকলো। নীলের এই বিভৎস রূপ দেখে নাহিয়ান শিউরে ওঠে। নীল স্যার, মরে যাবে, আইন নিজের হাতে তুলিস না। নীল তখনও উন্মাদ। সে নাহিয়ানের বাধা আবার উপেক্ষা করে আব্রাহামের রক্তাক্ত দেহটির দিকে এগোতেই তার চিৎকার তখন বাঘের মতো গর্জন। ছেড়ে দে আমায় নাহিয়ান, আমি আজ ওকে শেষ করে ফেলবো, ওর কলিজা ছিঁড়ে ফেলবো আমি। নাহিয়ান তার দু হাত আর পুলিশ অফিসার মিলে নীলকে টেনে দূরে সরায়। আব্রাহামের দেহটা নিথর হয়ে মাটিতে পড়ে। তিউ তখন কেঁপে উঠছিল, কাঁপছিল। নীলকে শান্ত হতে দেখে দৌড়ে এসে নীলের বুকে আশ্রয় পড়ে। রক্তাক্ত দুহাত তখনও কাঁপছে তার। তার স্পর্শ পেতেই থেমে গেল যেন নীল। নীল তিহুকে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়ে নিয়ে শীতল কণ্ঠে ডাকে, নূর। বহুদিন পর অতি পরিচিত গলায় শুনতেই যেন গলাটা ভেঙে আসে তিহুর। ডুকরে কেঁদে ওঠে, নেতা সাহেব। মুহূর্তেই রণক্ষেত্রে নেই কক্ষটায় নেমে এসেছে এক ভীষণ নিস্তবতা। বাহিরের শোরগোল থেকে বহু দূরে স্বপ্ন নীল এক অজানায়। নাহিয়ান আর তার বাদবাকি সিআইডি অফিসার অর্ধমৃত আরহামকে টেনে হিঁচড়ে নিয়ে গেল কিছুক্ষণ আগেই। তোমাকে না পেয়ে এক অসমাপ্ত জীবনের সমাপ্তি ঘটাতাম তোতা, তবুও বলবো ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। যখন অফিসাররা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে উদ্যত, তখন আরহাম উন্মাদের ন্যায় একই কথা বারবার আওড়াচ্ছিল, তোমাকে না পেয়ে এক অসমাপ্ত জীবনের সমাপ্তি ঘটালাম তোতা, তবুও বলবো ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। তবে তিহু এবার অন্যদিকে ফিরেও তাকায়নি, বরং ফিরে দিয়েছে বড্ড বিতৃষ্ণায়। নীল আরও এবার সজোরে লাথি বসিয়ে দিল আরহামের রক্তাক্ত বক্ষদেশে। এখানে সমগ্র কক্ষ জুড়ে এক চোরি দম্পতি, বুকের ভেতর যেন হাড় কাঁপানো উন্মাদনা তাদের। তবুও শুভ্র বসন প্রিয়তমার অবমায়নী, কিন্তু না, তিহুর বুকে আষ্টে পিষ্টে মিলিয়ে নীল সমস্ত ক্রোধ যেন ঝেড়ে ফেলেছে। নীল তিহুর লালাটি দীর্ঘ প্রকম্পিত ওষ্ঠধয় ছোঁয়ালো, এক দীর্ঘশ্বাস ফেলে রুদ্রতায় ডাকলো, নূর।
তিহু উত্তর দিল না, শুধু নীলের শার্টের হাতা খামচে ধরে বুকের গহীনে অন্ধকারে নিচের মুখ লুকালো। তার কান্না থামছে না, এই কান্না কতদিন জমানো জানে না সে। প্লিজ স্টপ অর্কিড, মুখের কি অবস্থা করেছ? আমার জন্য কি একটু মায়া হয় না? তোমার চোখের এই প্রতিটা ফোঁটা যে আমার কলিজা ছিঁড়ে ফুঁড়ে যায়। তিহু শক্ত করে জাপটে ধরে বলল, আমি তো কলঙ্কিতা হয়ে গেলাম নেতা সাহেব। আমার তাকে আর কথা শেষ করতে দিল না নীল। তার নরম কোমল কম্পিত ওষ্ঠদয়ে নিজের তর্জনী ঠেকিয়ে বলল, উস, শোনো নূর, লোকে বলে চাঁদেরও নাকি কলঙ্ক থাকে, কিন্তু আজ এই মুহূর্তে পৃথিবীর কোনো কলঙ্কই তোমাকে ছুঁতে পারবে না, কারণ আজ থেকে তোমার সবটুকু অপমানের দায়ভার আমি নিজে নিয়ে নিলাম। নীলের কথাগুলো শুনে তিহুর কান্না পেয়ে গেল দ্বিগুণ ভাবে। কেন এত ভালোবাসেন আমায়? নীল তিহুর কপালে লেপ্টে থাকা ঘাম আর অবিন্যস্ত চুলের ভাঁজে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়েই তিহুর ভেজা চোখ দুটোর দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলল, কারণ আমার পলিটিক্সে ভরা ধূলিময় এই শহরে তুমি তো ছিলে একমাত্র পবিত্র পাণ্ডুলিপি, যেখানে আমি প্রথমবার নিজের অজান্তেই লিখেছিলাম এক অবিন্যস্ত প্রেমের নীল কাব্য।